স্টুডেন্টস, ওয়েলকাম টু জে সায়েন্স ক্লাস। আমি জাহাঙ্গীর আলম স্যার আবার এসেছি তোমাদের সামনে একটা লেসন নিয়ে। তোমরা সব ভালো আছো তো? দেখো, করোনা পরিস্থিতিতে সাবধানে থেকেও মন দিয়ে পড়াশোনা করো। আজকের লেসনটা আগের লেসনের কন্টিনিউশন। তোমরা আগের লেসনটা খুব পছন্দ হয়েছে তোমাদের, প্রচুর ভিউজ হয়েছে। আগের লেসনটা বেসিক কেমিস্ট্রির উপর ছিল, যারা দেখনি তারা দেখে নিও। তারই সেকেন্ড পার্ট হচ্ছে আজকের লেসন। এটা ক্লাস 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই ইউজফুল, খুবই উপকৃত হবে তোমরা। এবং সাধারণ লোকের যারা কমন ম্যান, লেম্যান, তাদের জন্যও কিন্তু আজকে লেসনে কিছু জিনিস রয়েছে, তাদের উপকারে লাগবে। তো আজকে ওই গত লেসনের যে কন্টিনিউশন বলছি, সেটা হচ্ছে যে ভেরিয়েবল ভ্যালেন্সি নিয়ে আলোচনা করব। ভেরিয়েবল ভ্যালেন্সি কেন দেখায় কিছু কিছু এলিমেন্ট, এবং তারপর আলোচনা করব কিছু কমন রাসায়নিক পদার্থ যেগুলো বাজারে আমরা কিনে থাকি, সেগুলো রাসায়নিক নাম কী এবং তার সংকেত কী হবে। তো লেসনটা শুরু করব তার আগে আমি প্রত্যেকবার যেমন একটা করোনা আপডেট দিই, সেটা নিয়ে একটু কথা বলি। তো করোনার ভ্যাকসিন খুব শিগগিরই এসে যাবে, যেরকম খবর পাচ্ছি। আর স্কুল কলেজ খোলার ব্যাপারেও খুব দ্রুত একটা সিদ্ধান্ত গভর্নমেন্ট নিতে চলেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নতুন করে একটা নোটিফিকেশান করেছে যে নভেম্বর মাসটা স্কুল খুলছে না, 30 নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এবং রাজ্য সরকারের উপর ছেড়ে দিয়েছে যে রাজ্য সরকার যখন ইচ্ছে করবে স্কুল কলেজ তখন খুলতে পারবে। এদিকে আমাদের রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। প্রত্যেক বছর নভেম্বর ডিসেম্বর মাসে যে টেস্ট পরীক্ষা হয়, তোমরা জানো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের টেস্ট দিতে হয়, এবং টেস্টে অ্যালাউ হওয়ার একটা ব্যাপার থেকে টেস্টে যারা পাস করে তারাই মাধ্যমিক পরীক্ষায় বসে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে। কিন্তু এবার টেস্ট হবে বলে মনে হচ্ছে না, তার কোনো উদ্যোগও নেই। কখন প্রশ্ন হবে, কখন কোশ্চেন আসবে, তারপরে পরীক্ষার রুটিন কিছুই দেওয়া হয়নি। সুতরাং মনে হয় এবার যেন ডাইরেক্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা বসবে। এ নিয়ে আলোচনা চলছে, এখনও পূর্ণ সিদ্ধান্ত হয়নি, কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে। তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে তারা খবরে নজরে রেখো, খবরের চ্যানেলগুলোতে, এবং আমি তো অবশ্যই এই চ্যানেলে বলে দেবো। আমার চ্যানেলে তোমরা অবশ্যই জেনে যাবে যে টেস্ট পরীক্ষা আদৌ হবে কি না। এবার সম্ভবত ডাইরেক্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, টেস্টের আয়োজন আর করা সম্ভব হয় বলে মনে হয় না। এবং সিলেবাস কিছুটা কমবে এবং পরীক্ষা কয়েকদিন পিছিয়েও যেতে পারে, যে নর্মাল টাইমে হয় নাও হতে পারে। এবছর আবার ইলেকশনের টাইম, মানে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে 2021-এ, নিয়ে একটা খুব সমস্যার, কখন কি হবে এখনও বিষয়টা পরিষ্কার নয়। আমরা যা খবর পাবো তোমাদের ঠিক জানিয়ে দেবো। তো ঠিক আছে, এই হচ্ছিল করোনা আপডেট। আজকের লেসনটা এবার শুরু করবো, চলো। ওকে, হ্যালো স্টুডেন্টস, তাহলে আমাদের ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকে গত লেসনের কন্টিনিউশন। গত লেসনে যেটা ছিল, আমরা জেনেছিলাম যোজ্যতা কি এবং যোজ্যতার সাহায্যে কিভাবে কোনো যৌগের সংকেত সঠিকভাবে এবং সহজে লেখা যায়, খুব শর্টকাটে কিভাবে যৌগের সংকেত লেখা যায়, একদম মুখস্থ করার কোনো দরকার নেই, সেটা আমরা আগের লেসনে দেখেছি। আজকে লেসনটা বলতে পারো কন্টিনিউশন অফ দ্যাট লেসন। এখানে আমরা আলোচনা করব পরিবর্তনশীল যোজ্যতা নিয়ে। আমি আগের লেসনেই বলেছিলাম যে কিছু কিছু ইলেমেন্টে কিন্তু একাধিক যোজ্যতা দেখায়। কোনো কোনো যৌগে সে কম, মানে 1 দেখায়, কোনো যৌগে 2 দেখায়, কেউ কোনো যৌগে 2 দেখায়, কোনো যৌগে 3 দেখায়, এরকম। অর্থাৎ একাধিক যোজ্যতা তাদের থাকতে পারে। তো এই ধরনের কেসগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। হ্যাঁ, তাহলে কি বললাম, কোনো কোনো এলিমেন্ট একাধিক যোজ্যতা প্রদর্শন করে। এই একাধিক যোজ্যতা প্রদর্শন করাটাই হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা। তো কেন যোজ্যতা একাধিক হতে পারে তা সেটা তোমরা বুঝতে পারবে ইলেকট্রনিক কনফিগারেশন। আগের লেসনে যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে ইলেকট্রন আদান প্রদানের ব্যাপার। তো ভ্যালেন্স শেল থেকে যে ইলেকট্রনগুলো সে ছেড়ে দেবে বা গ্রহণ করবে ওই নোবেল গ্যাস কনফিগারেশন পাওয়ার জন্য, ভ্যালেন্স সেলের বাইরেও নিকটবর্তী কোনো সেল থেকে একটা বা দুটো ইলেকট্রন বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্ন পরীক্ষামূলক পরিস্থিতিতে তারা বর্জন বা গ্রহণ করতে পারে। একাধিক ইলেকট্রন, অর্থাৎ ভ্যালেন্স সেলের ইলেকট্রন তার নর্মাল ভ্যালেন্সি শো করবে, প্লাস আরও একটা বা দুটো ইলেকট্রন তারা নিকটবর্তী অন্য সেল থেকে, অন্য কক্ষ থেকে তারা ছেড়ে দিতে পারে। সেই জন্য তাদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি বা পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। এটা আমি একটু পরে আলোচনা করে দেবো আর ভালো করে। তো এখানে দেখো,
যে সমস্ত এলেভেল পরিবর্তন যোজ্যতা দেখায়, এর বাইরেও আছে, এখানে যে আমি চারটে লিখেছি এর বাইরেও আছে। তামা মানে কপার, টিন, স্ট্যানাম লোহা, মানে আয়রন যেটা ফেরাম, আর পারদ মার্কারি বা হাইড্রাজিরাম। তো এদের ছাড়াও এগুলো ছাড়াও আরও আছে, প্লাম্বাম আছে, হ্যাঁ, প্লাম্বাস প্লাম্বিক হয়। তো এগুলোই আপাতত আমরা আলোচনা করি। তো এরা দেখো যখন দুরকম যোজ্যতা দেখাচ্ছে, তখন যখন কম যোজ্যতা নিয়ে কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করবে, তখন সেটাকে বলা হয় আঁশ। যেমন অক্সাইড যদি গঠন করে, তাহলে কপারের যোজ্যতা ধরো 1 আর 2, হ্যাঁ, যদি 1 যোজ্যতা দেখায় তাহলে তার নাম হবে কিউফ্রাস। আর যদি বেশি যোজ্যতা দেখায় অর্থাৎ 2 যোজ্যতা দেখায়, তাহলে তার নাম হবে কিউপ্রিক। অর্থাৎ আস এবং ইক যোগ হবে, হ্যাঁ, দুটো ওয়ার্ড মনে রাখবে যে কম হলে তোমার হবে ও ইউ এস আস, আর বেশি হলে হবে ইক, আস এবং ইক। ওকে, তেমনি ধরো ফেরাস ফেরিক, কম ফেরাসের 2 হয় আর 3 হয়, 2 যোজ্যতা দেখালে ফেরাস নাম হবে, আর 3 যোজ্যতা থাকলে ফেরিক নাম হবে। মার্কারির 1 এবং 2 হয়, কম যোজ্যতা দেখালে হবে মার্কিউরাস, আর বেশি যোজ্যতা দেখালে 2 যোজ্যতা দেখালে হবে মার্কিউরিক। টিনের স্ট্যানাম যেটা দেখো টিনের ক্ষেত্রে যোজ্যতা হয় 2 এবং 4। তো 2 যোজ্যতা যদি দেখায় কোনো চোখে তখন তার নাম হয়ে যাবে স্ট্যানাস আস, আর যদি 4 যোজ্যতা দেখায় তখন তার নাম হবে স্ট্যানিক। তো আমরা অন্য অনেক যোজ্যতা যৌগ গঠন করলেও তোমার আমরা অক্সাইড দিয়ে দেখাই যে এদের সংকেতগুলো কীরকম হবে ভেরিয়েবল ভ্যালেন্সির জন্য। হ্যাঁ, তো প্রথমে দেখো কিউপ্রাস অক্সাইড, যে পদ্ধতিতে আমি আগের লেসনে শিখেছি সংকেত লিখতে, সেভাবে আমরা লিখি সংকেত, তাহলে বুঝতে পারবে। তুমি দেখো কপার আর অক্সাইড অক্সিজেন, হ্যাঁ, কপারের যদি এখানে কিউপ্রাস বলেছে কিউপ্রাস, তাহলে কপারের যোজ্যতা হবে এখানে 1 হবে, হ্যাঁ, 1, কপারের যোজ্যতা হবে 1। আর অক্সিজেনের যোজ্যতা তো 2, আমাদের এটা স্ট্যান্ডার্ড, তো জানাই আছে অক্সিজেনের যোজ্যতা 2। তাহলে এটা এইদিকে চলে আসবে, এটা এইদিকে চলে আসবে, ক্রস করে দাও, আর এটাকে এদিকে চলে আসবে, ক্রস করে দাও। তাহলে আমাদের কি দাঁড়ালো? আমাদের দাঁড়ালো CU2O1, 2টা CU নিচে চলে এলো, তাহলে CU2 আর ও এর নিচে 1 চলে এলো, তাহলে CU2O1। তো ওয়ানটা তো লিখতে হবে না, তাহলে CU2O, তাহলে এটা হয়ে গেল তোমার কিউপ্রাস অক্সাইড। তাহলে এবার যদি কিউপ্রিক হয় তাহলে কীরকম হবে দেখো, কিউপ্রিক হলে তোমার কপার এবং অক্সাইড কিউপ্রিক বলেছি, তাহলে 2 হবে, দেখো কিউপ্রিক কিউপ্রিক, তাহলে এখানে বেশি যোজ্যতা, কপারের দুটোই যোজ্যতা হয় 1 আর 2, তাহলে 2 যোজ্যতা হবে, এবং অক্সাইডের যোজ্যতা হবে 2। এটাকে ক্রস করে দাও, এদিকে এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, তাহলে তোমার এটা হচ্ছে CU2 আর O2, CU2O2। তো এখানে একটা নিয়ম হচ্ছে, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যে যদি একই সংখ্যা এসে যায় তাহলে তার তোমার সরল অনুপাতটা লিখতে হবে। তাহলে 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা সরল অনুপাত কত পাই? 1:1 পাই। হ্যাঁ, এখানে যদি ধরো 4 আর 2 হতো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2:1 হতো। হ্যাঁ, তাহলে এখানে 2 আর 2 আছে, সরল অনুপাত নিতে হবে, সরল অনুপাত নিলে হবে 1, 2 দিয়ে ভাগ হয়ে যাবে দুটোই, তাহলে 1:1 হয়ে যাবে। তাহলে এটা তোমার দাঁড়াচ্ছে CuO। হ্যাঁ, এই 2 কমন কেটে যাবে, 2 দিক কেটে যাবে, পূর্ণ সংখ্যার অনুপাত সরল অনুপাতে রাখতে হবে, তাহলে CuO, এটা হবে তোমার কিউপ্রিক অক্সাইড। তাহলে এখানে এই যৌগে কপারের যোজ্যতা 1, আর এই যৌগে কপারের যোজ্যতা 2, বোঝা গেল? এরপরে আমরা চলে আসছি আয়রনে। আয়রনের ক্ষেত্রে দেখো লোহা, ল্যাটিন নেম ফেরাম, তাহলে ফেরাম থেকে ফেরাস, তাহলে কপারের যোজ্যতা তোমার দেখো এখানে আয়রনের যোজ্যতা তোমার এখানে 2 হয়, আর এখানে আয়রনের যোজ্যতা 3 হয়, এখানে 2 হয়, এখানে 3 হয়। হ্যাঁ, এখানে কপার
কপার এখানে 1 আর কপার এখানে 2 হয়। ওকে, মার্কারি Hg, মার্কারি এখানে যোজ্যতা 1 আর এখানে যোজ্যতা মার্কারি তোমার 2 হয়। আর টিন যোজ্যতা 2 স্ট্যানাস, আর টিন যোজ্যতা 4 স্ট্যানিক। তাহলে তোমার আয়রনের ক্ষেত্রে আমরা দেখা যাক, আয়রনের অক্সাইড যখন গঠন করবে আয়রনের অক্সাইড, আয়রনের যোজ্যতা যদি 2 হয় আর অক্সিজেনের যোজ্যতা তো 2 আমরা জানি, তাহলে এটার নাম হয়ে যাবে তোমার ফেরাস অক্সাইড। তাহলে এই গেল এদিকে, এই গেল এদিকে, তাহলে এটার নাম আছে তোমার Fe2O2। Fe2O2, তাহলে আবার দেখো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে নিতে হবে, তাহলে 2 কেটে যাচ্ছে, 2 কেটে দিলে তোমার হয়ে যাচ্ছে কত, FeO। এটা হলো ফেরাস অক্সাইড। এবার যদি 3 যোজ্যতা নিয়ে অক্সিজেনের সঙ্গে যৌগ গঠন করে তাহলে কত হবে, দেখো আয়রন আর অক্সিজেন, আয়রনের যদি ফেরিক হয় 3 যোজ্যতা নিয়ে যুক্ত করে তাহলে এখানে 3 লিখতে হবে, 3 আর 2, তাহলে 3টা নিচে চলে এলো আর এটা দিকে চলে এলো। তাহলে দেখো আয়রন 2টা আয়রনের নিচে আসছে, তাহলে Fe2 হলো, আর 3টা অক্সিজেনের দিকে যাচ্ছে, Fe2O3। তাহলে এটা হলো তোমার ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইডে আয়রনের যোজ্যতা 2 আর ফেরিক অক্সাইডে আয়রনের যোজ্যতা 3। সিমিলারলি মার্কিউরাস আর মার্কিউরিক, কম যোজ্যতা মার্কিউরাস Hg, এই যোজ্যতা 1 হয় আর অক্সিজেন যোজ্যতা 2 হয়। হ্যাঁ, তাহলে কত হবে এটা দেখো এটা এদিকে চলে আসছে আর এদিকে চলে আসছে, তাহলে দিস গিভস তোমার Hg2O1, তাহলে 1টা লিখবো না, Hg2O, এটা হয়ে যাচ্ছে মার্কিউরাস। যদি বেশি যোজ্যতা নিযুক্ত হয় তাহলে হবে মার্কিউরিক। তখন সংকেত কেমন হবে, তখন সংকেত হয়ে যাবে দেখো 2 হবে, 2 কেটে গেল, এদিকে চলে এলো, তাহলে Hg2O2, তাহলে Hg2O2, তাহলে HgO হবে। হ্যাঁ, 2 সরল অনুপাতে নিলে কেটে যাবে, HgO হবে। বুঝতে পেরেছ? এবারে লাস্টে চলে আসছি আমরা স্ট্যানাস অক্সাইড আর স্ট্যানিক অক্সাইড। 2 এবং 4 হবে, টিনের যোজ্যতা 2 যদি হয় তখন স্ট্যানাস হয়ে যাবে, দেখো টিন আর অক্সিজেন। যদি এটা 2 হয় তাহলে এটাও 2, অক্সিজেন তো অলওয়েজ 2, তাহলে টিন 2 এদিকে এলো, এদিকে এলো, তাহলে দেখো তোমার টিন 2 অক্সিজেন 2। তাহলে পুনঃসংখ্যা সরল অনুপাতে নাম, তাহলে 2 কেটে গেল, SnO, এটা হয়ে যাচ্ছে স্ট্যানাস অক্সাইড। কিন্তু যদি স্ট্যানিক হয় 4 যোজ্যতা নিয়ে যুক্ত হয় তাহলে তোমার কি হবে, দেখো 4 অক্সিজেনের 2, তাহলে 2 এদিকে আসছে আর 4 এদিকে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, SN এর নিচে 2 এলো আর অক্সিজেনের নিচে 4 গেল। এবার পুনঃসংখ্যা সরল অনুপাতে নিতে হবে, এখানে 2 আছে এখানে 4 আছে, তাহলে 2 দিয়ে কেটে দাও, তাহলে এখানে 1 হবে আর এখানে 2 হবে। ওকে, তাহলে SnO2 সরল অনুপাত দিলে SN1O2 হবে, হ্যাঁ, তাহলে SnO2, তাহলে এটা হয়ে গেলো তোমার স্ট্যানিক অক্সাইড। এইভাবে যোজ্যতা দিয়ে তোমার কোনো যৌগের সংকেত খুব সুন্দরভাবে লেখা যায়, একদম মুখস্থ করতে হবে না, তুমি যোজ্যতা জানা থাকলে খুব সহজে, এই নিয়মটা কম হলে আস এবং বেশি যোজ্যতা হলে ইক নাম হবে, খুব সহজভাবে সমস্ত যৌগের সংকেত লিখতে পারবে। তাহলে এই যে পরিবর্তনশীল যোজ্যতা উদাহরণ কটা দিলাম, আরও আছে, প্লাম্বাম আছে, আরও আছে। তো এদের আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে কেন, মানে বোঝা যাচ্ছে যে ভ্যালেন্স শেল থেকে যে নর্মালি তারা ইলেকট্রন ছাড়বে, তাছাড়াও আশপাশে নিকটবর্তী অন্য কক্ষপথ থেকেও
একটা বা দুটো ইলেকট্রন তারা ছেড়ে দেয় বা গ্রহণ করে, সেই জন্য তাদের একাধিক যোজ্যতা দেখা যায়। তো আমি আয়রনের দিয়ে মোটামুটি ধরো আয়রনের 2 এবং 3 কেন হয় যোজ্যতা, এটা আমি একটু দেখাবো। তাহলে একটা এক্সাম্পল দেখলে তোমরা বাকিগুলো বুঝতে পারবে। আয়রনের দিয়ে আমি দেখাচ্ছি যে ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কীভাবে পরিবর্তনশীল যোজ্যতাটা দেখাচ্ছে। দেখো স্টুডেন্টস, আমরা পরের যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে যে ভেরিয়েবল ভ্যালেন্সি বা পরিবর্তনশীল যোজ্যতা কেন দেখায়। তখন দেখালাম যে কিভাবে যোজ্যতা পরিবর্তনশীল যোজ্যতা দিয়ে সংকেত লেখা যায়, কিন্তু এখন যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে কেন হয়। তো একটা এক্সাম্পল নিয়ে নিই, আয়রনের যোজ্যতা আমরা দেখলাম যে 2 এবং 3, এটা কেন হয়। তো খুব সহজে তোমরা বুঝতে পারবে, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো একবার ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। ইলেকট্রনিক কনফিগারেশনটা জানতে হবে। তোমার আয়রনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আয়রনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 26, এর পরমাণু ক্রমাঙ্ক 26। তাহলে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে তোমার 26। তো এরা নিউক্লিয়াসের চারিদিকে তোমার বিভিন্ন কক্ষপথে সজ্জিত থাকে। তো আমরা দেখিনি যে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকছে, এবং তোমরা জানো যে এস, পি, ডি, এফ ইত্যাদি পরপর বিভিন্ন অরবিটাল বা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে। তোমরা জানো এস কক্ষপথে 2, পি কক্ষপথে ম্যাক্সিমাম 6, এইভাবে নিশ্চয়ই এগুলো তোমাদের জানা আছে। তো এর কনফিগারেশনটা আমরা দেখে নিই। ইলেকট্রনিক কনফিগারেশন দেখো নিউক্লিয়াসের চারিদিকে প্রথম কক্ষপথে তোমার থাকবে 2টো ইলেকট্রন। প্রথম কক্ষপথে। তো এটা 1s, তাহলে দেখো আয়রনের 1s-এ 2টো ইলেকট্রন, এটাকে লেখা হয় 1s2 এইভাবে 1s2। তারপরের কক্ষপথে তোমরা জানো এটা 1s, এটা 1s, এটা ধরো 2s, s মানেই ম্যাক্সিমাম 2, তাহলে এখানে থাকবে 2টো 1s 2s কক্ষপথে তোমার 2টো ইলেকট্রন। তাহলে কত হলো? 2 আর 2 4 হলো। তাহলে 2p-তে তোমার এসের পর 2p কক্ষপথে থাকবে। তোমরা জানো পিতে ম্যাক্সিমাম থাকে 6টা, তাহলে এখানে 6টা থাকবে, 6টা দিয়ে দাও। 1 2 3 4 5 6টা ইলেকট্রন, তাহলে 2p6। কটা ইলেকট্রন হলো? 26টার মধ্যে কটা চলে গেল? 10টা, এখনও 16টা আছে। 1s 2s 2pর পরের কক্ষপথ হচ্ছে, তাহলে কোথায় চলে যাবে? 3s-এ চলে যাবে। 3s 2-এর তো কোনো ডি নেই, 2 কক্ষপথের কোনো ডি নেই, এস এবং পি। তাহলে এর চলে আসবে তোমার 3 নম্বরে 3s-এ কিন্তু ম্যাক্সিমাম 2টোই থাকতে পারে। এস মানেই ম্যাক্সিমাম 2টো, তাহলে 3s-এ 2 চলে যায় 3s2, তাহলে 3s2-তে চলে গেল তোমার, তাহলে হয়ে গেল 12টা। তারপরে 3p-তে চলে যাও, 3p কক্ষপথে, এটা ধরো 3p-তে তোমার 6টা, 1 2 3 4 5 6, তাহলে 3p-তে চলে গেল 6টা। এবার দেখা যাক কটা হলো আমাদের 26টার মধ্যে? 26টা ইলেকট্রন, তাহলে 4 6 10 আর 8 18টা হলো, 18টা। তাহলে 3p-র পরে চলে আসো 4s
হ্যাঁ 3D দেখো 3-তে 4s, এখানে বলে রাখি 3Pর পর কিন্তু 3D আছে একটা, কিন্তু এনার্জির দিক দিয়ে 4s আগে ঢুকবে। এই জন্য একটা প্রিন্সিপাল আছে কেমিস্ট্রির, সেটা আলোচনা এখানে করছি না, কিন্তু এটা মনে রাখো 3Pর পর কিন্তু 3Dতে না গিয়ে 4s আগে ফিল আপ হবে। এটা খুবই ভাইটাল পয়েন্ট, বারবার বলছি, মনে মনে এটা রাখবে যে এই যে পরপর আমরা ফিল আপ করছি 1s 2s 2p 3s 3p, তারপরে 3D হওয়ার কথা, কিন্তু এনার্জির দিক দিয়ে যেহেতু 3D হায়ারে রয়েছে, 4s কমে রয়েছে, সে তো আগে কিন্তু 4s ফিল আপ হবে, তারপরে 3D ফিল আপ হবে। তাহলে 4s এ দুটো দিয়ে দাও, 4s মানে দুটো চলে যাবে, তাহলে এখানে চলে যাচ্ছে 4s 4s2, তাহলে কত হলো তোমার 20টা হয়ে গেল, 20টা দেখো মোট 20টা হলো, এখনও 6টা ইলেকট্রন আছে। এই 6টা ইলেকট্রন কিন্তু এবার 4s-এর পর 4p-তে যাবে না। দেখো তোমার sp, তোমার তো মনে হতে পারে যে 4s-এর পর p-তে যাবে, এই p-তে কিন্তু যাবে না, কারণ 3D এখনও বাকি আছে ফিল আপ হতে। 4p কিন্তু আরও হায়ারে, তার আগে কিন্তু 3D কম এনার্জির, তাহলে এই 4s-এর পরে 3D ফিল আপ হবে। হ্যাঁ, এগুলো সব এনার্জির ব্যাপার, ইলেকট্রনের এনার্জি অনুযায়ী তারা বিভিন্ন কক্ষপথে সজ্জিত হবে। তাহলে তোমার এটাও একটা ভ্যালেন্স সেল হয়ে যাচ্ছে, এটা তোমার হয়ে যাচ্ছে এটা, এটা হচ্ছে 3D। দেখো 3Pর পর 4s তারপরে 3Dতে কিন্তু তোমার বাকি ছটা ধর, বাকি 6টা দিয়ে দাও, 1 2 3 4 5 6। হ্যাঁ 3Dতে এই যে 6টা, তাহলে এখানে 3D 6। এইটা গেল আয়রনের কনফিগারেশন। হ্যাঁ, আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে দেখো তোমার ভ্যালেন্স সেল, আউটার মোস্ট সেল হচ্ছে 4, হ্যাঁ 3Dটা কিন্তু আগেই আছে, তাহলে 3D মানে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য 4sটা আগে ফিল আপ হলো, কিন্তু আউটার মোস্ট সেল কিন্তু 4s এনার্জির দিক দিয়ে। তাহলে এই 4sটাকে আমি এখানে মুছে দিলাম, মুছে দিয়ে কী করলাম, 4sটাকে বাইরে দাও, 4sটা হয়ে যাচ্ছে এইখানটায়, 3Dর পরে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে SPD, তারপরে 4s, এটা 2। তাহলে আউটার মোস্ট ভ্যালেন্স সেল কিন্তু 4, এই দুটোই ভ্যালেন্স সেল। হ্যাঁ, এনার্জি গ্যাপ খুব কম, এই দুটো কক্ষপথের মধ্যে এনার্জি গ্যাপ খুব কম। তো 4s থেকে আগে লুজ করবে ইলেকট্রন, তারপরে তোমার 3D থেকে লুজ করবে দরকার হলে। তাহলে দেখো তোমার Fe2+, যখন যোজ্যতা 2, তখন কী হবে, এই যে 4s থেকে এই ইলেকট্রন দুটো চলে যাবে। দেখো এই যে এই ইলেকট্রন দুটো, এই যে 4s-এ দুটো ইলেকট্রন আছে, এই 4s থেকে দুটো ইলেকট্রন, এই একটা এই দুটো, 4s-এ যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন তোমার খুব সহজে লুজ করবে ও, সেজন্য ওর নর্মালি 2 যোজ্যতা দেখাবে, দুটো ইলেকট্রন দুটো বন্ড তৈরি হবে। কিন্তু বিশেষ প্রয়োজনে তোমার এবং বিভিন্ন এক্সপেরিমেন্টাল সেট আপে, বিশেষ ব্যবস্থায় সে 3D থেকেও কিন্তু একটা ইলেকট্রন, এই যে 3Dতে 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, এই 6টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন লুজ করবে। তাহলে 3D থেকে ইলেকট্রন লুজ করলে তোমার 3টে ইলেকট্রন লুজ করবে, তাহলে তোমার +3 তোমার দেখাবে, যোজ্যতা 3+ও দেখাবে, অর্থাৎ 2 এবং 3 দুটো যোজ্যতায় দেখাবে। আমি এখন দেখাবো যে আয়রন 2+ এবং আয়রন 3+-এর ইলেকট্রনিক কনফিগারেশান কীরকম হবে। মানে যখন আয়রন নর্মাল, আয়রন যখন দুটো যোজ্যতা দেখাচ্ছে মানে Fe2+, এবং আয়রন যখন 3টে যোজ্যতা দেখাচ্ছে Fe3+, তখন ওদের ইলেকট্রনিক কনফিগারেশান কেমন হবে। আয়রনের টোটাল ইলেকট্রন তোমরা জানো, ইলেকট্রনের সংখ্যা 26, তাহলে 26টা ইলেকট্রন টোটাল সংখ্যা হচ্ছে 26 টোটাল ইলেকট্রন। তাহলে দেখো
1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 এইটা। এবার যদি এই 4s ভ্যালেন্স ইলেকট্রন এইটা আর এইটা এই দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে তোমার Fe2 প্লাস এর কনফিগারেশনটা দাঁড়াবে, এই বাইরের দুটো ইলেকট্রন থাকবে না, অর্থাৎ এই 4s2 থেকে চলে গেলে তোমার কনফিগারেশনটা দাঁড়াবে 1s2 2s2 2p6 3s2 3p6, এই 4s2 চলে গিয়েছে তাহলে থাকবে তোমার 3d6 মানে এই দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে আউটার সেল ভ্যালেন্স ইলেকট্রন। এটা গেলো তোমার আয়রন 2 প্লাস, অর্থাৎ যখন দুটো যোজ্যতা দেখাবে। এবার তিনটে যোজ্যতা যখন দেখাবে তখন আর একটা ইলেকট্রন তোমার লুজ করবে, আয়রনটা আর একটা ইলেকট্রন লুজ করবে। কোথা থেকে বলো তো? এই যে 3d6 যেটা 3dতে 6টা ইলেকট্রন আছে না, 1 2 3 4 5 6, এই যে 3dতে যে 6টা ইলেকট্রন আছে তার মধ্যে থেকে একটা ইলেকট্রন লুজ করবে। তাহলে একটা ইলেকট্রন লুজ করলে তোমার মোট যোজ্যতা 3 হয়ে যাবে, মানে 4s2 প্লাস 3d থেকে একটা, তাহলে 3টে ইলেকট্রন লুজ করলে তোমার কনফিগারেশনটা দাঁড়াবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। দেখো 6 থেকে 5 হয়ে গেল, এখানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এই দুটো ইলেকট্রন আর এখান থেকে একটা, 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে। এটা হচ্ছে যখন আয়রন 3 যোজ্যতা 3 যোজ্যতা দেখাবে তখন Fe3 প্লাস পজিটিভ ইলেকট্রোভ্যালেন্সি দেখাবে। এখন প্রশ্নটা হলো যে এ তো বোঝা গেল যে আয়রন 2 এবং 3 যোজ্যতা কেন দেখাচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এই 3d থেকে একটা ইলেকট্রন কেন বেরোবে? আর মোট তো 6টা ইলেকট্রন আছে, তাহলে বাকি 5টা ইলেকট্রনের মধ্যে থেকে কেন বেরোবে না? এর উত্তর আছে, এবং তোমরা যত হায়ার স্টাডি করবে তত তোমাদের জ্ঞান বাড়বে, তত বেশি নলেজ তোমাদের পারবে, আনন্দ পাবে তুমি তত বেশি ব্যাপারগুলো জেনে। মানে প্রাকৃতিক নিয়মকানুন, এটা প্রকৃতি, এটা প্রকৃতি। কেন বেরোবে না তার ব্যাখ্যা আছে, সেটা তোমরা হায়ার এডুকেশন যখন নেবে তখন জানতে পারবে। আমি এখানে খুব ছোট্ট করে বলে দিচ্ছি যে একটা ইলেকট্রন বেরোবে 3d থেকে, বাকি 5টা থাকবে ইনট্যাক্ট স্টেবল অবস্থায়। তার কারণ ওই যে 6টা 3d ইলেকট্রনস এগুলা কীরকমভাবে সজ্জিত থাকে, ব্যাপারটা কল্পনা করে নাও যেন ওরা 5টা কক্ষে আছে, 5টা 5, হ্যাঁ 1 2 3 4 5, ধরো ওই যে 3Dর কক্ষপথে ইলেকট্রনগুলো ধরো যেন 5টা কক্ষে আছে, কক্ষপথে 5টা ঘর আছে, তার মধ্যে ইলেকট্রনগুলো থাকে এরকম 1 2 3 4 5, 5টা ইলেকট্রন প্লাস আর একটা 6টা ইলেকট্রন কিন্তু একটা পেয়ার্ড অবস্থায় থাকে। অর্থাৎ 6টা ইলেকট্রনের মধ্যে তোমার একটা পেয়ার্ড অবস্থায় থাকে, বাকিগুলো আনপেয়ার্ড। এইগুলোকে বলে, দেখো 1 2 3 4, এই ইলেকট্রনগুলোকে বলা হয় আনপেয়ার্ড। ওরা সিঙ্গেল থাকে, একই ওরিয়েন্টেশনে থাকে, আলাদা। কিন্তু দুটো ইলেকট্রন, এই ইলেকট্রন দেখো দুটো ইলেকট্রন কিন্তু পেয়ার্ড অবস্থায়, এদের ওরিয়েন্টেশন বিপরীত ওরিয়েন্টেশনে একসঙ্গে থাকে, এদেরকে বলে পেয়ার্ড ইলেকট্রনস। এটা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রনস। তো যখন সবাই আনপেয়ার্ড তখন তারা মোস্ট স্টেবল অবস্থায় থাকে, তাহলে এরা চেষ্টা করবে আনপেয়ার্ড হওয়ার, এরা সবসময় চেষ্টা করবে যে এক্সট্রা ইলেকট্রনটাকে ভাগিয়ে দেওয়ার। সবসময় তারা বলবে ভাগ, তবে আমরা স্টেবল হব, আমরা সুস্থির হব। তখন সবসময় যে কোনো একটা অনুকূল পরিস্থিতি পেলেই তারা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আনপেয়ার্ড হয়ে যাবে। এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে চলে আসে, একটা ইলেকট্রন ধরো বেরিয়ে চলে আসলো, তাহলে তোমার একটা ইলেকট্রন বেরিয়ে চলে আসলে আনপেয়ার্ড হয়ে গেলে তোমার তখন আর এটাও আনপেয়ার্ড হয়ে গেল, হ্যাঁ সিঙ্গেল, তখন তারা মোস্ট স্টেবল অবস্থায় চলে এলো। এই ইলেকট্রনটা তখন বন্ড ফর্মেশনে ব্যবহার হচ্ছে, তখন এটা আনপেয়ার অবস্থা, এটা মোস্ট স্টেবল অবস্থা। পেয়ার্ড অবস্থাতেও হবে যদি সবগুলো ফিল আপ থাকে, অর্থাৎ এই 5টা ঘরই যদি পেয়ার্ড অবস্থায় থাকে, অর্থাৎ মোট 10টা ইলেকট্রন থাকে, হ্যাঁ সবাই ধরো এরকম সবাই যদি পেয়ার্ড অবস্থায় থাকে তবুও কিন্তু স্টেবল অবস্থায় থাকবে। কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়, এখানে তারা তোমার কি বলে
আনপেয়ার অবস্থাতেই স্টেবল হওয়ার চেষ্টা করবে, যেহেতু একটা পেয়ার্ড আছে ওখান থেকে ওরা একটা ইলেকট্রনটিকে বার করে দিয়ে সবাই আনপেয়ার্ড হয়ে যাবে এবং মোস্ট স্টেবল অবস্থায় চলে আসবে, তারপরে আর ইলেকট্রন তারা লুজ করবে না, সেটাই তার সুস্থির অবস্থা। বুঝতে পেরেছো? সেই জন্য একটা ইলেকট্রন বেরিয়ে আসবে এবং 3d5 থাকবে এবং একটা ইলেকট্রন বেরিয়ে আসবে। তাহলে মোট বোঝা গেল আয়রনের যোজ্যতা 2 এবং 3 কেন, বোঝা যাচ্ছে। এরপরে আমরা দেখব কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য যেগুলো আমরা কমন নামে চিনি, তাদের রাসায়নিক নাম কী হবে এবং তাদের সংকেত কী হবে। অনেক জিনিস তো আমরা ব্যবহার করি, বাজারের দোকানে, মুদিখানার দোকানে, স্টেশনের দোকানে পাওয়া যায়, যেমন ধরো মিউরিয়াটিক অ্যাসিড, যেমন ধরো ব্লু ভিট্রিয়ল, যেমন ধরো অয়েল অফ ভিট্রিয়ল, তারপরে ধরো বোরাক্স, এইসবগুলো বাজারে সাধারণ নামে, কমন নামে বাজারে পাওয়া যায়, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি রাসায়নিকভাবে কী পদার্থ এবং এদের সংকেতটা কী হবে এগুলো জানা দরকার। দুটো কারণে, একটা হচ্ছে যে স্কুলের পরীক্ষায় এবং কম্পিটিটিভ পরীক্ষায়, চাকরির পরীক্ষায় প্রশ্নগুলো আসে, রাসায়নিক নাম কী হবে এবং সংকেত কী হবে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং সাধারণ লোকেরও জানা উচিত যে আমি একটা জিনিস কিনছি, এটা রাসায়নিকভাবে এটা কী পদার্থ, এর মধ্যে কী আছে, এটা জানা উচিত। সেই জন্য এই লেসনটা ভালো করে দেখো, এটা স্টুডেন্ট হিসেবেও যেমন তোমাদের জানা দরকার, এমনি সাধারণ লোক, লেম্যানেরও, মানে কমন পিপলেরও জানা দরকার। তাহলে তোমার নলেজ পরিষ্কার থাকবে, তুমি বুঝতে পারবে যে পদার্থটা কী, রাসায়নিকভাবে এটা কী পদার্থ। ওকে, তাহলে কমন নেম এবং তার রাসায়নিক নেমগুলো কী হবে এবং তার সংকেত কী হবে আমি এখনই সেগুলো দেখাবো। ওকে, দেখো স্টুডেন্টস, আমরা এখন দেখব যে দৈনন্দিন জীবনে যে সমস্ত কেমিক্যালস, রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করি তাদের ফর্মুলাটা কী হবে। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট রাসায়নিক পদার্থ, তোমরা সকলেই নাম শুনেছ, কিন্তু সংকেতটা কী হবে হয়তো জানো না। তো দেখো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার পারপাসে, শর্ট কোয়েশ্চেন আসবে, কম্পিটিটিভ পরীক্ষাতেও লাগবে। বেকিং সোডা প্রথমে রয়েছে, দেখো বেকিং সোডা, হ্যাঁ, তোমরা জানো পাউরুটি তৈরিতে ব্যবহার করা হয়। এটার কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেট, এটা এই এনে সোডিয়াম থাকবে, আর বাইকার্বনেট হচ্ছে HCO3। তো সোডিয়ামের যোজ্যতা 1 আর বাইকার্বনেটের যোজ্যতাও 1, তাহলে 1 থাকছে নিচে, সুতরাং সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলা হবে NaHCO3। এই গেল তোমার বেকিং সোডা, এটা সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট চলে আসছে আমরা ব্লিচিং পাউডার। এটার রাসায়নিক নাম হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ব্লিচিং পাউডার তোমরা যেন ব্লিচ করতে ব্যবহার হয়। ব্লিচিং পাউডার সবার দেখে তো এমনি ট্রেনেও দেওয়া হয় ব্লিচ করার জন্য। তো ব্লিচিং পাউডার এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, Ca, ক্যালসিয়াম মানে Ca, OCl, তারপরে আবার Cl, এটা হচ্ছে সংকেত। এটাকে তুমি এইভাবে লিখতে পারো, ইকুইভ্যালেন্ট টু CaOCl2। হ্যাঁ, এভাবে লিখলেও হবে, CaOCl বা CaOCl2, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। এবার আসছে ব্লু ভিট্রিয়াল, যেটা রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট, এটা অনেকেরই জানা আছে। হ্যাঁ, তো এটা কপার সালফেট, হ্যাঁ, এটা কপার সালফেট CuSO4। কপারের নর্মাল যোজ্যতা 2, আর এখানে সালফেটের যোজ্যতা 2, তো এটা CuSO4 কপার সালফেট। ওকে, এখানে কিছু জলের অণু থাকতে পারে, মানে XH2O এভাবেও লেখা হয়। হ্যাঁ, এক্স হচ্ছে যে কোনো সংখ্যা একটা, H2O জলের অণু, এটা হচ্ছে ব্লু ভিট্রিয়াল। বোরাক্স সোডিয়াম বোরেট, এটা রাসায়নিক পদার্থ, রাসায়নিক নেম হচ্ছে সোডিয়াম বোরেট। B4 বোরেটের সংকেত হচ্ছে B4O5, তারপরে OH4, এইটা হচ্ছে তোমার বোরেট, এটা ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। হ্যাঁ, সোডিয়াম বোরেট। ওকে,
তো এর সঙ্গে তোমার জলের কিছুটা অণু থাকে, হ্যাঁ, সেটা 8H2O, জলের 8 ডেকাহাইড্রেট বলে এটাকে, হ্যাঁ। আর বোরেটের যোজ্যতা 2, তাহলে এটা সোডিয়াম হয়ে যাবে তোমার 2, সোডিয়ামের যোজ্যতা 1, তাহলে এখানে এখানে 1ই থাকছে। বোরেট B4O5OH44, এটা হচ্ছে বোরেট, এর যোজ্যতা 1, এর যোজ্যতা 2, সেজন্য সোডিয়ামের নিচে 2 এলো, আর সোডিয়ামের যোজ্যতা 1, সেজন্য ওখানে 1ই থাকছে। এর সঙ্গে 8টা জলের অণু থাকে, সেজন্য এটার পুরো নাম সোডিয়াম বোরেট ডেকাহাইড্রেট। ওকে, এরপর আসছে ফেনল, কার্বলিক অ্যাসিড বলে যেটাকে আমরা চিনি, কার্বলিক অ্যাসিড, হ্যাঁ, কমন নাম যেটা, সেটাকে রাসায়নিক নাম হচ্ছে তোমার ফেনল বা ফেনিক অ্যাসিড। তা এটা C6H5OH, হ্যাঁ, C6H5OH, বেনজিন থেকে এটা তৈরি হয়েছে, OH মূলক রিপ্লেস করেছে একটা হাইড্রোজেনকে, C6H5OH, বেনজিন থেকে হয় ফেনল। তারপর আসছে দেখো কার্বোরান্ডাম, সিলিকন কার্বাইড, সিলিকন কার্বাইড, এটা সিলিকন কার্বাইড SiC, হ্যাঁ। তো এটা দ্রুতের যোজ্যতা 4, সিলিকন কার্বাইড 4, হ্যাঁ, এরো ভ্যালেন্সি 4, এরো ভ্যালেন্সি 4, তো এটা সিলিকন কার্বাইড। কার্বোরান্ডাম, এটা তোমার ওই অটোমোবাইলের ক্লাচে, ব্রেকে ব্যবহার হয়, খুব শক্ত, এটা খুবই শক্ত ম্যাটেরিয়াল, হ্যাঁ, হীরের মতো শক্ত, কার্বোরান্ডাম বলে, সিলিকন কার্বাইড, এটা SiC। তারপরে কস্টিক পটাশ, পটাশিয়াম হাইড্রক্সাইড, কস্টিক পটাশ KOH, হ্যাঁ, পটাশিয়ামের যোজ্যতা 1, OH এর যোজ্যতাও 1, তাহলে KOH। এবার আসছে দেখো চিলি সল্টপিটার, সোডিয়াম নাইট্রেট, এটা তোমার বিভিন্ন বিস্ফোরক তৈরিতে ব্যবহার হয়, তাছাড়াও অন্যান্য অনেক ব্যবহার আছে। চিলি সল্টপিটার, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট NaNO3, সোডিয়াম নাইট্রেট, সোডিয়ামের যোজ্যতা 1, নাইট্রেটের যোজ্যতাও 1, তাহলে NaNO3। এরপরে আসছে তোমার ক্লোরোফর্ম, এটা রাসায়নিক নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, হ্যাঁ, ক্লোরোফর্ম CHCl3, ক্লোরো, ট্রাইক্লোরো মানে 3টে ক্লোরিন আছে, CHCl3, হ্যাঁ, ট্রাইক্লোরোমিথেন, মিথেন থেকে হয়েছে, হ্যাঁ, মিথেন CH4, সেখান থেকে 3টে হাইড্রোজেন 3টে ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়েছে, দেখো CH4 থেকে 3টে ক্লোরিন দ্বারা 3টে হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, তাই CHCl3 থাকছে, ট্রাইক্লোরোমিথেন। 10 নম্বরে আছে ড্রাই আইস, সলিড কার্বন ডাইঅক্সাইড, এটা অনেকেই জানো, এটা সলিড কার্বন ডাইঅক্সাইড, এটা CO2, সলিড কার্বন ডাইঅক্সাইড, এটা প্রিজার্ভ ফ্রুটস ইত্যাদি প্রিজার্ভ করার কাজে, এবং যে যাত্রার সময় ধোঁয়া সৃষ্টি করতে, বিস্ফোরণের ধোঁয়া, থিয়েটারে কৃত্রিমভাবে ধোঁয়া সৃষ্টি করার জন্য, হ্যাঁ, হয়তো একটা বোমা বা গোলাগুলি চালানো হলো থিয়েটারের মধ্যে, ধোঁয়া সৃষ্টির জন্য এটা ব্যবহার করা হয়, ড্রাই আইস, CO2। ওকে, তো এছাড়া এখানে 10টা লিখেছি, আরও কয়েকটা আমরা দেখব। দেখো স্টুডেন্টস, আমরা আরও কতগুলো কেমিক্যাল কম্পাউন্ডের কমন নাম এবং রাসায়নিক নাম এবং ফর্মুলা দেখি। দেখো 11 নম্বরে আসছে গ্রিন ভিট্রিয়ল, এটা হচ্ছে তোমার ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট, FeSO4, এবং হেপ্টাহাইড্রেট মানে 7, হেপ্টা মানে 7H2O, হ্যাঁ, FeSO4 7H2O, এর বলে ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট। ওকে, তারপরে নেক্সট আসছে জিপসাম, এটা ক্যালসিয়াম সালফেট, তোমার, হ্যাঁ, ক্যালসিয়াম সালফেট। তারপরে আসছে হেভি ওয়াটার, জিপসাম তোমার ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহার হয়, হ্যাঁ। হেভি ওয়াটার, এটা নিউক্লিয়ার যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, সেখানে তোমার হেভি ওয়াটারের ব্যবহার আছে। ডয়টেরিয়াম অক্সাইড, এটা
পরমাণু উৎপাদন কেন্দ্রে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে তোমার এর ব্যবহার আছে গতিশীল নিউট্রনের গতিবেগ কমানোর জন্য। হ্যাঁ, হেভি ওয়াটার ডয়টেরিয়াম, এটা D2 হাইড্রোজেনের একটা আইসোটোপ D2O, ডয়টেরিয়াম অক্সাইড, বুঝেছ? H2O যেমন জল, তুমি D2O হচ্ছে ডয়টেরিয়াম অক্সাইড। হাইপো সলিউশন সোডিয়াম থায়োসালফেট, এটা হচ্ছে Na2H2O3, হ্যাঁ, এটা সোডিয়াম থায়োসালফেট। এর সঙ্গে জলের অণুও আছে। সোডিয়াম থায়োসালফেটে Na2H2O3, সোডিয়াম থায়োসালফেট, এটাকে হাইপো সলিউশন বলা হয়। এর সঙ্গে 5 জলের অণু থাকে, 5টা জলের অণু, পেন্টা হাইড্রেট আর কি এটা। হ্যাঁ, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 5H2O, 5টা জলের অণুও থাকে এর সঙ্গে। হেমাটাইট, হেমাটাইট আয়রনের অক্সাইড, ফেরিক অক্সাইড, হ্যাঁ, Fe2O3 এটা হেমাটাইট। লাফিং গ্যাস, লাফিং গ্যাস এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O, নাইট্রাস অক্সাইড, হ্যাঁ, N2O। এবার হচ্ছে কুইক লাইম বা বার্ন্ট লাইম, যেটা পোড়াচুন, শুকনো চুন বা পোড়াচুন, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট আছে স্লেক্ট লাইম, চুন জল যেটাকে বলা হয় স্লেক্ট লাইম, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অর্থাৎ জলে, এই পোড়াচুনকে জলে দিলে যেটা তুমি পাবে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2, ওকে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। নেক্সট 9 নম্বর এটা হচ্ছে 16, 17, 18, 19, এটা 20। এরপর আসছে তোমার 19 নম্বরে লাইমস্টোন, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, মানে এটা হচ্ছে চুনা পাথর। হ্যাঁ, লাইমস্টোন যেটাকে বাংলায় বলি চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট। 20 নম্বরে আসছে লিথার্জ, লিথার্জ নাম শুনে থাকবেন নাকি, লিথার্জ এটা হচ্ছে লেড মনোক্সাইড, লেড মনোক্সাইড, PB, প্লাম্বাম, PbO, লেড মনোঅক্সাইড, ওকে। যখন পিবির তো 2 এবং 4 যোজ্যতা হয়, লেডের যোজ্যতা যখন 2, সেটা মনোঅক্সাইড PbO, বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে 20টা হলো, মানে আরও কয়েকটা আমরা দেখে নিই, তারপরে লেসনটা শেষ করে দেবো, ওকে। দেখো স্টুডেন্টস, আমরা আরও কিছু কেমিক্যাল কম্পাউন্ডের নাম এবং সংকেত জেনে নিই। দেখো 21 নম্বরে আসছে মার্স গ্যাস। মার্স গ্যাসের নাম সবাই শুনেছ, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিথেন, CH4, হ্যাঁ, মিথেন গ্যাস CH4, এটা সাধারণভাবে মার্স গ্যাস নামে পরিচিত। নেক্সট মিল্ক অফ ম্যাগনেশিয়া, ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ, এটা Mg, ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, ওকে, OH2, ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, বুঝতে পেরেছ? তারপরে আসছে এখানে ম্যাগনেশিয়াম যোজ্যতা 2, OH এর যোজ্যতা 1, তাহলে MgOH2 হবে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড। এরপর আসছে দেখো 23 নম্বরে মোর সল্ট, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়রন সালফেট এবং সঙ্গে 6টা জলের অণু থাকবে, NH4, অ্যামোনিয়াম আয়রন সালফেট, SO4(2), হ্যাঁ, এটা এইরকম, এবং এর সঙ্গে থাকবে 6H2O, বুঝেছ? 6টা জলের অণু থাকবে, অ্যামোনিয়াম আয়রন সালফেট, এটাকে বলে সঙ্গে হেক্সাহাইড্রেট আর কি, হেক্সাহাইড্রেট, মোর সল্ট বলা হয় এটাকে। নেক্সট আসছে তোমার অ্যাকোয়া ফর্টিস, দেখো 24 নম্বর নাইট্রিক অ্যাসিড, এটা, হ্যাঁ, সাধারণভাবে অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল বলে বাংলায়, তেজি জল, হ্যাঁ, এটা নাইট্রিক অ্যাসিড, সিম্পল নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার Na, নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, HNO3। মিউরিয়াটিক অ্যাসিড সে তেমনি তোমার পায়খানা প্যান পরিষ্কার করার কাজে, বাথরুম পরিষ্কার করার কাজে ব্যবহার হয় মিউরিয়াটিক অ্যাসিড। তো এটা অ্যাকচুয়ালি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, এটাকে
হাইড্রোক্লোরিক অ্যাসিডকে দোকানে মিউরিয়াটিক অ্যাসিড নামে বিক্রি হয়। মিউরিয়াটিক অ্যাসিড লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, জল মিশিয়ে বিক্রি হয়, তখন এটাকে মিউরিয়াটিক অ্যাসিড নাম দেওয়া হয়। তেমনি আরেকটা অ্যাসিড আছে সালফিউরিক অ্যাসিড, সেটা হচ্ছে এখন অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়। সালফিউরিক অ্যাসিড বাজারের নাম, সালফিউরিক অ্যাসিড অয়েল অফ ভিট্রিয়াল নামে বিক্রি হয়। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ওকে, নেক্সট আসছে প্লাস্টার অফ প্যারিস। তোমরা সবাই জানো হাত পা ভেঙে গেলে প্লাস্টার করার কাজে ব্যবহার হয় প্লাস্টার অফ প্যারিস, এবং আরও অনেক এর ব্যবহার আছে বিভিন্ন রেপ্লিকা মূর্তি তৈরিতে। প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। হেমিহাইড্রেট মানে CaSO4 এখানে হাফ H2O, হ্যাঁ, এটা হচ্ছে হেমিহাইড্রেট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। অ্যালাম, এরপর আসছে 28 নম্বরে আসছে অ্যালাম, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট ডোডেকাহাইড্রেট, অর্থাৎ 12টা জলের অণু থাকবে। এটা সংকেত হবে, দেখে নাও, পটাশিয়াম হবে, অ্যালুমিনিয়াম হবে, SO4 হোল 2 উইথ ডোডেকাহাইড্রেট। ডোডেকা মানে 12টা জলের অণু থাকবে, হ্যাঁ, ওকে, এর সঙ্গে অ্যাটাচড। এটা হচ্ছে অ্যালাম, দাড়ি কাটার অ্যালাম, ফটকিরি হিসেবে ব্যবহার করা হয়, ফিটকিরি। নেক্সট আসছে 29 কোয়ার্জ। এটার নাম তোমরা সবাই শুনেছো, কোয়ার্জ, ঘড়ি টটিতে থাকে, কোয়ার্জ ব্যবহার করা হয় এবং আরও অনেক জায়গায় থাকে। এটা সিলিকন কার্বাইড বা সিলিকা, এটা সিম্পল সিলিকন কার্বাইড, ওকে, SI সিলিকন কার্বাইড। আর 30 নম্বরে দেখো হোয়াইট ভিট্রিয়ল, যেটা বাজারে বিক্রি হয়, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার জিঙ্ক সালফেট, হ্যাঁ, এটা হচ্ছে জিঙ্ক সালফেট, ZnSO4 হেপ্টাহাইড্রেট H2O, জিঙ্ক সালফেট 7H2O হেপ্টাহাইড্রেট, ওকে। এই গেল তোমার বিভিন্ন রকম কমন রাসায়নিক পদার্থ যেগুলো বাজারে পাওয়া যায়, তাদেরকে সংকেত কমন নামে বাজারে পাওয়া যায়। রাসায়নিক নামটা আমি বলে দিলাম। তো আজকাল লেসনটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, লাইক ক্লিক করে। একটা কথা, যারা নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে লিখো কেমন লাগছে আমার লেসনগুলো। বন্ধুদের সঙ্গে লিঙ্ক শেয়ার করো, যারা এখনো জানে না তাদেরকে জানাও। তোমাদের কাছে লেসনগুলো খুব জনপ্রিয় হচ্ছে, আমি বুঝতে পারছি। অনেকে রিয়াক্ট করে, কমেন্ট করে, এবং সাবস্ক্রাইবার সংখ্যা দেখে মনে হচ্ছে তোমাদের পছন্দ হচ্ছে। তো যারা এখনও যায় না তাদেরকে তোমরা জানাও। আর নতুন যারা এসেছো তারা পুরনো লেসনগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশানে চলে গেলেই সেখানে অনেক লিঙ্ক পাবে। তবে তোমরা চ্যানেলটার সঙ্গে থাকো, এটাকে গ্রো করতে হেল্প করো। ইউ শুড হেল্প টু স্প্রেড দ্য লাইট অফ এডুকেশন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।